खींच कर देता है। साला एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। सुबह घर से निकलो, भीड़ का एक हिस्सा बनो, शाम को घर जाओ, दारू पियो, बच्चे पैदा करो और सुबह तलक फिर एक बार मर जाओ। भगवान का दिया हुआ सब कुछ है, दौलत है, शोहरत है, इज्जत है। इतना रुतबा है इस शहर में जिस घर पर हाथ रखूं रिश्ते के लिए कोई ना नहीं। আজ এই ভিডিওতে আমরা অভিনেতা নানা পাটেকরের পার্সোনাল ও অ্যাফেয়ার্স লাইফ নিয়ে আলোচনা করতে চলেছি। নানা পাটেকরের ফিল্মগ্রাফি এবং তার প্রফেশনাল লাইফ নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি, যা চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে আমরা তার ফিল্মগ্রাফি ও প্রফেশনাল লাইফ সম্পর্কে আপনাদের সঠিক ইনফরমেশন দিয়েছি। এই দ্বিতীয় পার্ট ভিডিওতে আমরা জানব কেন নিজের বড় ছেলের মৃত্যুর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, কেন তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান এবং আর কখনো ফিরে আসেননি। खबरदार अगर मुझे छुआ तो নিজের থেকে আধবয়সী অভিনেত্রী মনীষা কৈরালা ও আয়েশা জুলেখার মতো অভিনেত্রীদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক কিভাবে হয়েছিল। এবং আজ কেনই বা সেই অভিনেত্রীরা এই অভিনেতার মুখ দেখতে চায় না। আরও জানব এই অভিনেতা সম্পর্কে অবাক ও অজানা কথা। তার আগে আপনি যদি আমাদের এই সেলেব পরিচয় চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে আমাদের সাথে থাকবেন। নানা পাটেকরের জীবনের গল্পটা সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়, আর এই গল্পের শুরুটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে তার কেরিয়ারের শুরুর দিনগুলোয়। সেই সময়ই নানার আলাপ হয় নীলু ওরফে নীলকান্তির সাথে। নীলু তখন একটি ব্যাংকে চাকরি করার পাশাপাশি থিয়েটারে অভিনয় করতেন। থিয়েটারের সূত্র ধরেই দুজনের পরিচয়, যা অল্প দিনেই গভীর বন্ধুত্ব এবং পরে প্রেমে রূপ নেয়। সেই সময়ে নানা ছিলেন একজন লড়াকু অভিনেতা। মাসে প্রায় 15টির মতো থিয়েটার শো করতেন তিনি, আর প্রতি শোর জন্য পেতেন মাত্র 50 টাকা, অর্থাৎ মাস গেলে তার আয় ছিল মোটে 750 টাকা। অন্যদিকে নীলু ব্যাংকের চাকরি থেকে প্রতি মাসে 2500 টাকা উপার্জন করতেন, যা সেই আমলে বেশ বড় অঙ্কের টাকা। কিন্তু আর্থিক এই বিপুল ব্যবধান তাদের ভালোবাসার মাঝে দেওয়াল হতে পারেনি। সমস্ত হিসাব নিকাশ দূরে সরিয়ে নীলু নানার হাত ধরেন। বলা হয় অভিনেতা তার বিয়েতে মাত্র 750 টাকা খরচ করেছিলেন। বিয়ের পর নীলু আত্মবিশ্বাস নামে একটি মারাঠি ছবিতে অভিনয় করেন, যেটি পরিচালনা করেছিলেন শচীন পিলগাঁওকর। এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও পান। তবে দুর্ভাগ্যবশত পরবর্তীতে ওজন বেড়ে যাওয়ার কারণে তিনি অভিনয় জগৎ থেকে দূরে সরে যান। দাম্পত্য জীবনে তাদের ঘরে আসে 2 সন্তান, কিন্তু বড় ছেলেটি জন্ম থেকেই নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিল এবং খুব অল্প বয়সেই সে মারা যায়। এই শোক কাটিয়ে ওঠার পর তাদের কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান মালহার পাটেকর। 80-র দশকে বলিউডের পর্দায় তখন দীপ্তি নাওয়ালের জয় জয়কার। কাজের সূত্রে নানা ও দীপ্তির মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা একসময় রূপ নেয় প্রেমে। এই বিবাহ বহির্ভূত সম্পর্কের খবর যখন নীলুর কানে পৌঁছায়, তখন তাদের সুখে শান্তির সংসারে তুমুল ঝড় ওঠে। দীপ্তির সাথে নানার এই সম্পর্ক অবশ্য খুব বেশি দিন টেকেনি। শোনা যায় নানার অতিরিক্ত রাগী স্বভাব এবং সবকিছু নিয়ন্ত্রণ করার মানসিকতার কারণেই শেষ পর্যন্ত দীপ্তি তার থেকে দূরত্ব বজায় চলেন। তবে নীলুর সঙ্গে নানার সাজানো সংসার ততদিনে চিরতরে ভেঙে গিয়েছিল। নীলুর সঙ্গে দূরত্বের পর নানা পাটেকরের জীবনে আগমন ঘটে নেপালি সুন্দরী মনীষা কৈরালার। মনীষা তখন বলিউডে নতুন। নিজের প্রথম ছবি সওদাগরের সময় সহ অভিনেতা বিবেক মুশরানের সঙ্গে তার একটি সম্পর্ক তৈরি হল, তা বেশি দিন টেকেনি। ঠিক এই একাকিত্বের সময় মনীষার জীবনে এন্ট্রি নেন নানা পাটেকর। অগ্নিসাক্ষী ছবির সেটে প্রথম পরিচয় হয় নানা ও মনীষার। বয়সে নানা ছিলেন মনীষার চেয়ে প্রায় 20 বছরের বড়, কিন্তু সেই চেনা গণ্ডির বাইরের ম্যাচিওর্ড মানুষটিকেই মনীষার মন উপযুক্ত প্রেমিক হিসেবে বেছে নিয়েছিল। শুটিং সেটের বন্ধুত্ব খুব দ্রুতই প্রেমে রূপ নেয়। শুরুতে অবশ্য দুজনেই এই সম্পর্ককে গোপন রাখতে চেয়েছিলেন। ছবির সেটে সুকৌশলে একে অপরকে চোখে চোখে রাখা কিংবা শুটিংয়ের ফাঁকে নিভৃতে সময় কাটানো সবই চলছিল লোকচক্ষুর আগালে। কিন্তু সহ অভিনেতা আর ক্রু মেম্বারদের চোখকে ফাঁকি দেওয়া কি এতই সহজ? চাপা গুঞ্জন একসময় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, আর স্বামীর এই দ্বিতীয় পর্যায়ের পরকীয়ার খবর নীলুকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেয়। তিনি আর সহ্য করতে না পেরে নিজের ছেলেকে নিয়ে নানার ঘর ছেড়ে চলে যান। অগ্নিসাক্ষীর সাফল্যের পর এই জুটি আরও বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেন। ততদিনে তাদের প্রেম আর লুকোছাপা ছিল না।
তারা রীতিমতো লিভ ইন শুরু করে দেন। সেই সময়ের ফিল্ম ম্যাগাজিনগুলোর গসিপ কলমে তাদের প্রেম আর নানার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মুখরোচক খবরের বন্যা বয়ে যেত। তাদের মধ্যকার প্রায় ২০ বছরের বিশাল বয়সের ব্যবধান। নানা পাটেকার আইনগতভাবে এখনও একজন বিবাহিত পুরুষ। সময় গড়ানোর সাথে সাথে এই ভালোবাসার রূপ বদলে যেতে থাকে। নানা পাটেকার মনীষার প্রতি অতিরিক্ত মাত্রায় অধিকারপ্রবণ বা পজিটিভ হয়ে ওঠেন। শুরু হয় তুমুল অশান্তি, কখনো ৪ দেওয়ালের বন্ধ ঘরে, আবার কখনো শুটিং সেটের সবার সামনেই দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া বেঁধে যেত। মনীষা ছবিতে কেমন পোশাক পরবেন তা নিয়ে নানা নিয়ন্ত্রণ করতে চাইতেন। পর্দায় মনীষার খোলামেলা পোশাক পরা কিংবা কোনো সহ অভিনেতার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা কিছুতেই মেনে নিতে পারতেন না নানা। मेम साहब से पूछो 1 घंटा कहाँ गई थी। ये पूछ रहा है 1 घंटा कहाँ गई थी। নানার এই মাত্রাতিরিক্ত ওভার প্রসেসিভ আচরণ ও সন্দেহপ্রবণ মানসিকতা একটা সময় মনীষার কাছে ভালোবাসার চেয়েও বড় এক দম বন্ধ করা বোঝা হয়ে দাঁড়ায়। মনীষার সঙ্গে সম্পর্কে টানাপড়নের মাঝেই নানার জীবনে আগমন ঘটে আরও এক নতুন নারীর। তখন নানা পাটেকার আজ ছবির শুটিং করছিলেন, আর সেই ছবিতেই তার সহ অভিনেত্রী ছিলেন ৯০ দশকের অন্যতম জনপ্রিয় ও গ্ল্যামারাস কুইন আয়েশা জুলকা। একদিকে ভেঙে যাওয়া সংসার, অন্যদিকে মনীষার সঙ্গে রোজকার অশান্তি, সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত নানা ধীরে ধীরে আয়েশার দিকে ঝুঁকে পড়েন। আয়েশাও নানার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হতে সময় নেননি। মনীষার অজান্তেই ব্যাকস্টেজে শুরু হয়ে যায় নানার জীবনের চতুর্থ প্রেমের গল্প। কিন্তু পাপ তো আর চাপা থাকে না। একদিন যা ঘটল তা নানা পাটেকার হয়তো তার দুঃস্বপ্নেও ভাবেননি। একদিন আচমকাই নানা শুটিং লোকেশনে হাজির হন মনীষা কৈরালা, আর সেখানে একটি বন্ধ ঘরে নানা ও আয়েশা জুলকাকে অত্যন্ত আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন তিনি। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আর বিশ্বাসঘাতকতার আগুনে জ্বলে ওঠেন মনীষা। শুটিং সেটের সবার সামনেই তিনি নানা ও আয়েশার উপর চিৎকার চেঁচামেচি শুরু করেন। এই ব্রেকআপের ধাক্কা মনীষা সহজে নিতে পারেননি। এই চরম অপমানের পর মনীষা বুঝতে পারেন যে এই সম্পর্কের আর কোনো ভবিষ্যৎ নেই। তিনি নানার জীবন থেকে চিরতরে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। মানসিকভাবে ভেঙে পড়া তিনি একসময় মদের নেশায় ডুবে যান। কিন্তু অন্যদিকে নানার জীবনে তার কোনো প্রভাবই পড়েনি। মনীষা বিদায় নিতেই নানা তার চেয়ে ২২ বছর ছোট আয়েশা জুলকাকে নিয়ে খোলামেলাভাবে লিভ ইন করা শুরু করেন। নিজেদের সম্পর্ককে দুনিয়ার সামনে আনতে তিনি বিন্দুমাত্র সময় নষ্ট করেননি। তবে নানার স্বভাব তো বদলানোর নয়। আয়েশার সঙ্গেও এই সম্পর্ক বেশি দিন স্থায়ী হল না, কারণ নানার সেই পুরনো রোগ, অতিরিক্ত অধিকার বোধ এবং নিয়ন্ত্রণ করার মানসিকতা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। নানা আয়েশার ব্যক্তিগত জীবন ও কেরিয়ারকেও নিজের আঙুল দিয়ে চালাতে চাইছিলেন, যা স্বাধীনতাচেতা আয়েশাকে ভেতর থেকে আঘাত করছিল। ধীরে ধীরে দুজনের ভেতরের এই ঠান্ডা লড়াই একসময় রূপ নেয় তুমুল অশান্তিতে। খবর অনুযায়ী একটি লাইভ শো চলাকালীন তাদের মধ্যকার ঝামেলা চরম সীমায় পৌঁছে যায়। নানা পাটেকার শুধু আয়েশাকে সবার সামনে মুখের উপর বিশ্রীভাবে অপমানই করেননি, রাগের মাথায় তার উপর হাতও তোলেন। প্রকাশ্য মঞ্চে এই প্রাক্কাশ্য মানসিক ও শারীরিক নির্যাতন আয়েশা মেনে নিতে পারেননি। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে আয়েশা নানার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে আলাদা হয়ে যান। ओह शट अप राहुल, स्टॉप इट। तुम सीधे सीधे ये क्यों नहीं मान लेते कि हमें ये रिश्ता नहीं मंजूर है? बस खत्म करो इस बात को। আর এভাবেই নানার অতিরিক্ত রাগ আর জেদের কারণে তার জীবনের আরেকটি প্রেম অধ্যায়ের করুণ সমাপ্তি ঘটে। এরপর ঘটে নানার জীবনে আরেকটি অন্যতম ঘটনা। সময়টা ২০০৮। একটি আইটেম ডান্সের শুটিং করছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ছবির পরিচালক রাকেশ সারাং আর কোরিওগ্রাফার গণেশ আচার্যের প্ল্যান অনুযায়ী এই গানে কেবল তনুশ্রী একাই পারফর্ম করার কথা। কিন্তু ফাইনাল টেক নেওয়ার ঠিক আগের মুহূর্তে হুট করে সেটে এন্ট্রি নেন ছবির মেইন লিড ক্যারেক্টার নানা পাটেকার। তনুশ্রী অবাক হয়ে জানতে চাইলে পরিচালক সাফাই দেন একটা ছোট্ট ডায়লগের জন্য নানাজিকে দরকার। কিন্তু তনুশ্রীর ভাষ্যমতে আসল খেলাটা শুরু হয়েছিল এরপর। তনুশ্রী সৌজন্যবশত হ্যালো বললেও নানা কোনো জবাব দেননি, কিন্তু রহস্যময়ভাবে তনুশ্রীর দিকে এগিয়ে আসছিলেন। দূরত্ব আরও কমে আসে। নানা পাটেকার নিজেই কোরিওগ্রাফার সেজে তনুশ্রীকে নাচ শেখাতে শুরু করেন। জোর করে কিছু আপত্তিকর আর অন্তরঙ্গ সিকোয়েন্স ঢুকিয়ে দিতে চান। এই অপমানের ক্ষত বুকে চেপে তনুশ্রী দীর্ঘ ১০ বছর চুপ ছিলেন। কিন্তু ২০১৮ সালে যখন তিনি মিডিয়ার সামনে এসে এই বিস্ফোরক অভিযোগ করলেন, তখন যেন বলিউডের পায়ের তলার মাটি সরে যায়। নানা পাটেকার মিডিয়ার সামনে এসে ড্যামেজ কন্ট্রোল করতে চাইলেন। বললেন, ও তো আমার মেয়ের মতো, আমি জানি না ও কেন এসব রটাচ্ছে। কিন্তু তনুশ্রী দত্ত দমে যাওয়ার পাত্রী ছিলেন না। তিনি পাল্টা গর্জে উঠেন, বলেন, কোনো বাবা কি তার নিজের মেয়েকে ক্যামেরার সামনে ওভাবে ইন্টিমেট সিনে অভিনয় করতে বলে?
ওনার লজ্জিত হওয়া উচিত। জাতীয় পুরস্কার পেলেই কেউ সাধু হয়ে যায় না। তনুশ্রীর এই একটা ইন্টারভিউ বলিউডের দেওয়াল কেঁপে দিল। একদিকে নানার সমর্থকরা তনুশ্রীকে পাবলিসিটি স্টান্ট আর সস্তা প্রচারে ট্যাগ দিতে শুরু করল, কিন্তু অন্য প্রান্তে তনুশ্রীর সমর্থনে এগিয়ে এলেন এক ঝাঁক মানুষ। আর সেখান থেকেই ভারতে অফিসিয়ালি শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় কাঁপন ধরানো আন্দোলন #মিটু। বলিউডের একের পর এক বড় বড় রাঘব বোয়ালদের মুখোশ টেনে খুলে দেওয়া হয় এই আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে পুলিশ অবশ্য যথেষ্ট তথ্য প্রমাণ না পাওয়ার কারণ দেখিয়ে তনুশ্রীর অভিযোগকে ভিত্তিহীন বলে মামলা বন্ধ করে দেয়। নানা পাটেকর আইনি খাতায় হয়তো বেঁচে যান, কিন্তু জনতার আদালতে তার ইমেজে মস্ত বড় একটা দাগ লেগে যায়। দিন শেষে নানা পাটেকর একজন দুর্দান্ত অভিনেতা, একজন বড় সমাজসেবী, এই সত্যি যেমন 100% খাঁটি, ঠিক তেমনি এটাও এক রূঢ় বাস্তবতা যে তিনি একজন চরম রক্ষণশীল এবং নিয়ন্ত্রণকামী মানুষ ছিলেন, যার জন্য শুধু ইন্ডাস্ট্রির মেয়েরাই নয়, তার নিজের স্ত্রীকেও সারা জীবন মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তিনি পর্দার হিরো হতে পেরেছেন ঠিকই, কিন্তু বাস্তব জীবনের একজন ভালো স্বামী বা প্রেমিক হতে বোধহয় কোনোদিনই পারেননি। বিতর্ক আর বৈপরীত্যের এক জীবন্ত কোলাজ নানা পাটেকর, যিনি জীবনের বহু ঝড়ঝাপটা পেরিয়ে আজ 72 বছর বয়সেও অভিনয়ে সক্রিয় রয়েছেন। সম্প্রতি তাকে প্রকাশ ঝায়ের লাল বাত্তি ওয়েব সিরিজে দেখা গেছে এবং 2026এও তিনি বেশ কিছু নতুন প্রজেক্টের সঙ্গে যুক্ত আছেন। রূপলী পর্দার এই ধূসর নায়ক তার কাজের মাধ্যমে সমাজকে এই বার্তাই দিয়ে গেছেন যে মানুষের প্রতিভা তাকে আকাশে তুলতে পারে, কিন্তু তার ভেতরের নৈতিকতা ও মানবিকতাই দিন শেষে তার আসল পরিচয় নির্ধারণ করে। বন্ধুরা, নানা পাটেকরের এই জীবন আমাদের একটা মস্ত বড় শিক্ষা দেয়। মানুষ হিসেবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু আমাদের ভুলগুলো যেন অন্য কারো যন্ত্রণার কারণ না হয়ে দাঁড়ায়। পর্দা আর বাস্তব জীবনের আকাশ পাতাল তফাৎটা আমাদের বুঝতে হবে। কাউকে অন্ধভাবে হিরো বানানোর আগে মানুষ হিসেবে তার সততা আর নৈতিকতা বিচার করাটা জরুরি। দিন শেষে আপনার প্রতিভার চেয়ে আপনার চরিত্রটাই বেশি মূল্যবান। এই ঘটনা আমাদের শেখায়, অন্যায় বা শ্লীলতার বিরুদ্ধে আওয়াজ তুলতে যদি 10 বছর সময়ও লাগে, তবুও সেই প্রতিবাদ বৃথা যায় না। আমাদের সমাজে কোনো নারীর সঙ্গেই যেন এমন আচরণ না হয়, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদেরই। আসুন প্রতিভার সম্মান করার পাশাপাশি মানুষকে সম্মান করতেও শিখি। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধই পারে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।